আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বইয়ের পক্ষ থেকে যে আমরা বোর্ড ভিত্তিক কোশ্চেন সলিউশন করতেছি সেটা। এবং এরই ধারাবাহিকতায় আমরা হচ্ছে গিয়ে আজকে ষষ্ঠ অধ্যায়ের জাবেদা যে অধ্যায় যেটা আছে এটার যশোর বোর্ড 2025 সালের বোর্ড আমরা হচ্ছে সলভ করবো এবং ধারাবাহিকভাবে এভাবে তোমরা প্রত্যেকটা বোর্ডের সলিউশনগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যখন এই অঙ্কগুলো সলভ করব আমি সবসময় তোমাদের বলছি আমি শুধুমাত্র অধ্যায়ের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকি না। আমি করি কি, অধ্যায়ের আশেপাশে যতটুকু ইনফরমেশন তোমার এই অঙ্কগুলো বোঝার জন্য দরকার বা মনে রাখার জন্য দরকার সেগুলো আমি দিয়ে থাকি। সো আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবে এবং আমার সাথে হচ্ছে তোমরা এটাকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করবো আমার সাথে। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে আজকে যে অঙ্কটা করব এই অঙ্কটা হচ্ছে তোমার 2025 সালের যশোর বোর্ডের অঙ্ক এবং এখানে হচ্ছে আমরা জাবেদা অধ্যায়ের অঙ্ক করতেছি। তার মানে এই অঙ্কগুলো মোস্টলি আমাদের জাবেদা রিলেটেড অঙ্কগুলোই থাকবে। সো আশা করি তোমরা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে এভাবে অঙ্ক করবা। আর ভাই এভাবে যদি তোমরা মিনিমাম 5-7টা অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারো তোমরা দেখবা যে তোমাদের এটার প্রতি একটা আলাদা কনফিডেন্ট চলে আসছে। সো এই জায়গাটায় কোনোভাবেই নিজেকে অবহেলা করা যাবে না, হেলাফেলা করা যাবে না। এই যে একটা সুযোগ তোমরা পাচ্ছ একদম বোর্ডের কোশ্চেন সলিউশন লাইভ বা রেকর্ডেড দেখে, এটাকে কাজে লাগাও ভাই, নিজেকে নিজে কখনো ঠকায়ও না। এই একটা রিকোয়েস্ট হচ্ছে তোমাদের কাছে। তো আমরা প্রথমে হচ্ছে যেভাবে শুরু করি যে সর্বপ্রথম আমরা কোশ্চেনগুলো পড়বো এবং আমি সবসময় বলি কোশ্চেনগুলো পড়া খুবই জরুরি। কোশ্চেনই হচ্ছে আমাদের আসলে অ্যান্সারের পরিপূরক। সহজভাবে যদি বলি তাহলে মুহু ফ্যাশনের আনুষঙ্গিক খরচের পরিমাণ কি, এটা হচ্ছে ক নম্বরে। আর খ নম্বরে হচ্ছে 12 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো আর মুহু ফ্যাশনের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। এই হচ্ছে আমাদের 3টা কোশ্চেন। আমি আবার তোমাদের জন্য একটু ভালো করে বলি। আনুষঙ্গিক খরচের পরিমাণ বের করতে বলছে এবং এখানে আরেকটা জিনিস বলছে কি 12 তারিখের লেনদেন দ্বারা একটি চালান তৈরি করতে বলছে এবং মুহু ফ্যাশনের বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। এই 3টা হচ্ছে আমার কোশ্চেন। তো প্রথম তোমাদের আসলে আমি বুঝাই আনুষঙ্গিক খরচ কি। একটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি যে আমাদের প্রত্যক্ষ খরচগুলো জড়িত থাকে, একটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে আমাদের সরাসরি বা যে প্রত্যক্ষ খরচগুলো জড়িত থাকে তাকে বলা হচ্ছে আনুষঙ্গিক খরচ। যেমন আনুষঙ্গিক খরচের মধ্যে আমরা সাধারণত লিখি হচ্ছে বীমা খরচ, প্যাকিং খরচ, ক্রয় পরিবহন বা আমদানি শুল্ক, এই টাইপের যে আমাদের বা রপ্তানি শুল্ক এগুলো যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আনুষঙ্গিক খরচ। তার মানে আনুষঙ্গিক খরচ হচ্ছে আমাদের ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমাদের যে খরচগুলো একদম সরাসরি জড়িত থাকে অথবা যে একদম প্রত্যক্ষ খরচগুলো জড়িত থাকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে ক নম্বরের অ্যান্সার খুঁজে বের করি। দেখি তো একটু আনুষঙ্গিক খরচ ক্রয় বিক্রয়ের সাথে বাড়তি কোন খরচগুলো আমার একটু জড়িত আছে এটার সাথে। এই যে দেখো, প্রথমে হচ্ছে আমাকে জুন মাসের 12 তারিখে বলা আছে বীমা খরচ 400 টাকা, বীমা খরচ 400 টাকা। এরপর 30 তারিখে রাজশাহীর জেরিন ফ্যাশনের প্রতিটি 1000 টাকা দরে 200টি প্যান্ট বিক্রয় এবং এখানে বলা আছে প্যাকিং খরচ। দেখো এই যে প্রত্যেকটা ধারে বিক্রয় আমরা করছি, এই ধারে বিক্রয়ের সাথে আমাদের বাড়তি যে 2টা খরচ জড়িত ছিল তাকে বলে হচ্ছে আনুষঙ্গিক খরচ। তার মানে আমার এই অঙ্কে হচ্ছে আনুষঙ্গিক খরচ হচ্ছে বীমা খরচ এবং প্যাকিং খরচ। তার মানে আমি তোমাদের আবারও বললাম আনুষঙ্গিক খরচ হচ্ছে আমাদের এমন একটা খরচ যেটা আমাদের ক্রয় বা বিক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকে, যেটা আমার ক্রয় ও বিক্রয়কে আসলে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেমন ধরো প্যাকিং খরচ, বীমা খরচ, ক্রয় পরিবহন, অথবা আমরা বলতে পারি জাহাজ ভাড়া, অথবা আমরা বলতে পারি হচ্ছে রপ্তানি বা আমদানি শুল্ক। এই টাইপের যে খরচগুলো আমাদের যেটা সরাসরি জড়িত থাকে সেটাকে আমরা আনুষঙ্গিক খরচ বলি সাধারণত। ওকে, এবার আমরা আসবো 12 তারিখের একটি লেনদেন দ্বারা একটি চালান তৈরি করতে। তো আমরা এটা ভালো করে জানি যে চালান তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা চালান তৈরি করি। চালান হচ্ছে আমাদের একটা প্রমাণপত্র বা একটা দলিল। যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমরা কি পরিমাণে পণ্য ধারে ক্রয় করছি বা বিক্রয় করছি, কার কাছে করছি, কত দামে করছি। এটা সিম্পলি হচ্ছে একটা প্রমাণপত্র। ওকে, তাহলে আমরা চলো শুরু করি যে একটা চালান আমরা কিভাবে তৈরি করি। আর যারা হচ্ছে লেনদেন অধ্যায় প্র্যাকটিস করে ফেলছো আমার বিশ্বাস হচ্ছে এখন তোমরা চালানের প্রতি 100% কনফিডেন্ট হয়ে গেছে এবং চালানের প্রত্যেকটা অঙ্কই তোমাদের এখন পারা উচিত, এটা আমার বিশ্বাস। ওকে, তাহলে আমরা শুরু করি একটা চালান দিয়ে, দেখি চালানটা আসলে কিভাবে করে। ওকে, দেখো লক্ষ্মী ভাই, এটা হচ্ছে 12 তারিখের লেনদেন ছিল। আর 12 তারিখে এই যে বিক্রয় করা ছিল, আমরা 12 তারিখে কার কাছে বিক্রয় করছি আমরা একটু দেখে আসি। লেনদেনটা আমরা একটু পড়ি 12 তারিখে আসলে কি বলছে। দেখো 12 তারিখ হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুহু ফ্যাশন হাউস। এরা বিক্রি করছে কুমিল্লার নিশি ট্রেডার্সের নিকট প্রতি গজ 100 টাকা দরে 200 গজ কাপড় বিক্রয় এবং কারবারি বাট্টা হচ্ছে 5% এবং চালান নং হচ্ছে 80। দেখো একটু মনোযোগ দিয়ে,
এই যে কুমিল্লার নিশি ট্রেডার্স এইটা হচ্ছে ক্রেতা, আর এই যে মুহু ফ্যাশন হাউস এটা হচ্ছে বিক্রেতা। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে কারবারি বাট্টা বলা আছে 5%, চালান নং বলা আছে। আমরা এটা ভালো করে জানি যে কারবারি বাট্টা বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, একটা কারবারি বাট্টা। বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, একটা কারবারি বাট্টা। আর কারবারি বাট্টা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে বাট্টা প্রদান বা বাট্টা প্রাপ্তি। ওকে, তো কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা হচ্ছে যখন আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি, এই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে আমরা যে টাকাটা সরাসরি ছাড় দেই বা পাই সেটাই হচ্ছে আমাদের কারবারি বাট্টা। তার মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় আমরা হচ্ছে যে টাকাটা ছাড় দেই বা ছাড় পাই সেটাকেই বলা হচ্ছে কারবারি বাট্টা। ওকে, তো আমরা ওভারঅল আমাদের ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম। তো আমরা চলো শুরু করি। আরেকটা কথা একটু শিখাই, এখানে তোমাদের একটা কথা বলা আছে বিক্রয় শর্ত। এটা সাধারণত আসলে নৈবিত্তিকের জন্য সবচেয়ে বেশি জরুরি, এইটা আসে। তো মনে রাখো বিক্রয়ের সময় তোমার একটা শর্ত থাকে, বিক্রয়ের সময় তোমার একটা কি থাকে? শর্ত থাকে। এটা সব সময় থাকে না, বাট অনেক সময় থাকে। এই শর্তটা কি চিনে নাও। এই শর্তটা হচ্ছিল কি ভাই, এখানে বলছে যে বিক্রয়ের তারিখ থেকে যদি তারা 10 দিনের মধ্যে ওই টাকাটা পরিশোধ করে, বিক্রয়ের তারিখ থেকে যদি 10 দিনের মধ্যে ক্রেতা এই টাকাটা পরিশোধ করে দেয়, তাহলে হচ্ছে সে বাড়তি 2% ছাড় পাবে। আর এই যে 2% ছাড় পাবে এইটা কি আসলে বলে হচ্ছে নগদ বাট্টা। এইটা কি বলে হচ্ছে নগদ বাট্টা। আর নিট 30 দিন মানে হচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা তাকে দিতেই হবে। এবং মজার বিষয় হচ্ছে সে যদি 11তম দিনেও টাকাটা এসে পরিশোধ করে তাহলে সে ছাড়ের আওতাভুক্ত হবে না, ছাড়ের আওতাভুক্ত হবে না। আর যে এই 2% যে বাট্টা ধরতে হয় সেটা ধরতে হয় এই যে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে তার উপরে, কারণ এটা হচ্ছে কারবারি বাট্টা পণ্যের ক্রয় মূল্য থেকে বাদ হয়, আর এটা হচ্ছে নগদ বাট্টা, এটা হচ্ছে তোমার নগদ টাকা থেকে সাধারণত বাদ হয়। তার মানে বিক্রয় শর্ত বলতে আমরা বুঝি বিক্রয়ের সময় আমাদের যে শর্ত দেওয়া হয় সেটা। আর এই যে বিক্রয় শর্ত এইটা মানে হচ্ছে এই যে তারা 12 তারিখে বিক্রয় করছে, এই 12 তারিখের পরে মানে 10 দিন পর্যন্ত তারা হচ্ছে 2% বাট্টার জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে তারা যদি এর মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে 2% বাট্টি নগদ বাট্টা পাবে। আর নগদ বাট্টা হচ্ছে কারবারি বাট্টার পরে মাইনাস করতে হয়, ঠিক আছে। আর নিট 30 দিন মানে 30 দিনের মধ্যে দিতেই হবে। আচ্ছা, এবার আমরা দেখি একটা চালান কে তৈরি করে? চালান তৈরি করে বিক্রেতা। এই যে দেখো, চালান কে তৈরি করে? চালান তৈরি করে বিক্রেতা। মুহু ফ্যাশন হচ্ছে বিক্রেতা, তার হচ্ছে এই অ্যাড্রেস, এই হচ্ছে তার চালান বই। এই যে হচ্ছে তারিখ 12 জুন 2023। এই পাশে কি আসে? চালান নং। দেখো অঙ্কে গিয়ে তোমরা 120 হচ্ছে গিয়ে তোমার চালান নং। ক্রেতার নাম বলা আছে কাফি ট্রেডার্স, ঠিকানা যশোর। যেহেতু চালানটা বিক্রেতা তৈরি করে এখানে একটা বিক্রেতার স্বাক্ষর থাকে। কথায় হচ্ছে তোমরা টাকাটা লিখে দাও, এই যে শর্তটা এখানে লিখে দিছি। আর একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে ভুল ত্রুটি সংশোধনযোগ্য বা ফেরতযোগ্য নয় এই টাইপের যে কোনো একটা শর্ত তোমরা দিয়ে দিতে পারো বিশেষ দ্রষ্টব্য দিয়ে। এই হচ্ছে আমার প্রথম চালানের যে বেসিকগুলো লিখতে হয়। এবার আসি আমরা মালের বিবরণ। এখানে 5টা ছক হয়, 1 2 3 4 5। কয়টা ছক হবে? 5টা ছক হবে। কয়টা ছক হবে? 5টা ছক হবে। প্রথম হচ্ছে শাড়ি। প্রথম হচ্ছে কি ছিল? শাড়ি কিনছে কত টাকা করে? 300 টাকা করে। কতগুলা? 400। তাহলে গুণ দিয়ে এটা হয়েছে 1,20,000 টাকা। এই টাকাটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, কিন্তু সেখান থেকে হচ্ছে তুমি 10% কারবারি বাট্টা ছাড় পাইছো বা দিছো তাকে। তাহলে 10% বাট্টা 1,20,000 টাকার উপরে দিলে হয় 1,08,000 টাকা। এইটা হচ্ছে আমার বিক্রয়, এটা হচ্ছে আমার নিট বিক্রয় কাইন্ড অফ। এবার আসি, দেখো ওইটা বিক্রয় করতে গিয়ে আমার একটা বাড়তি খরচ ছিল বিমা খরচ। ওটা বিক্রয় করতে গিয়ে আমার একটা বাড়তি খরচ ছিল বিমা খরচ বা আনুষঙ্গিক খরচ। তাহলে এই হচ্ছে আমার বিমা খরচ 400 টাকা আমরা যোগ করে দিচ্ছি। তো টোটাল হয়েছে 1,08,400। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা এই 400 টাকা পরে কেন যোগ করলাম? আগে কারবারি মানে শাড়ির সাথে যোগ করে দেন কারবারি বাট্টা কেন আমরা বাদ দিলাম না? ওকে, তাহলে ভাই দেখো তোমাদের যে কোশ্চেন যে ভাইয়া তাহলে এই যে বিমা খরচটা, এই বিমা খরচটা কেন হচ্ছে পরে আমার প্লাস হলো? এখন এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ভাই বিমা খরচ হচ্ছে তোমার একটা খরচ,
আর এটা হচ্ছে গিয়ে তোমার বিক্রয়, এটা হচ্ছে তোমার আয়। তুমি আয়ের উপরে কারবার এবারটা বাদ দেওয়া হয়েছে, তাকে ছাড় দিছো। কিন্তু তুমি যে বীমা করছো, বীমা কোম্পানির সাথে তো তার সাথে কোনো সম্পর্ক নাই। তো তুমি তো এই ছাড় তার কাছ থেকে পাবাও না বা তাকে দিতেও পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট্ট একটা পিন পয়েন্ট নোট হচ্ছে, আনুষঙ্গিক খরচের উপরে কখনো বীমা মানে কোনো বাট্টা অ্যাপ্লিকেবল হবে না। বাট্টা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপরে। বাট্টা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে শুধুমাত্র মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপরে, ঠিক আছে? তার মানে আমরা যখন এভাবে আনুষঙ্গিক খরচ পাবো বা অন্য যে কোনো খরচই হোক, সর্বপ্রথম হচ্ছে আমরা কারবারি বাট্টা যেটা আছে সেটা বাদ দিব, তারপরে এইগুলো খরচ মানে করব, যোগ করব, ঠিক আছে? দেখো, যোগ করব, ওকে? এবার দেখো, তাহলে আমরা একটা চালান করলাম, আবার হচ্ছে ধীরে ধীরে, যেমনটা আমি তোমাদের সবসময় একটা রিকল করি, সেটা একটু 1 মিনিটের মধ্যে করে দিচ্ছি। এই হচ্ছে দেখো ভাই আমাদের চারপাশের ছক, এই হচ্ছে আমাদের চারপাশের ছক, এই হচ্ছে চারপাশের ছক। চালান তৈরি করে হচ্ছে একজন বিক্রেতা, ধীরে ধীরে বলতেছি, তার অ্যাড্রেস এবং তার চালান নং বা চালান আমরা লিখলাম, তারিখ, এই পাশে চালান নং, ক্রেতার নাম এবং হচ্ছে ঠিকানা। যেহেতু এটা বিক্রেতা করে, বিক্রেতার স্বাক্ষর। দেন হচ্ছে আমরা এখানে কথায় লিখবো, দেন হচ্ছে বিক্রয় শর্তটা দিব, এবং আমি তোমাদের বিক্রয় শর্তটা আগেই বুঝিয়ে ফেলছি। দেন আমরা এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে কোনো কিছু লিখে ফেলবো। আফটার দ্যাট হচ্ছে আমরা মাঝখানে 5টা ছক। প্রথম হচ্ছে ক্রমিক নং বা তারিখ থাকলে তারিখও দিতে পারো, এটা ক্রমিক নং দিলেই সবচেয়ে বেটার। দেন হচ্ছে সারি, প্রোডাক্টের নাম লিখলাম, টাকা বের করলাম, কারবারি বাট্টা থাকলে বাদ দিলাম, বাদ দিয়ে বসাইলাম, আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করলাম। দেন এটা হচ্ছে আমাদের একটা চালান তৈরি হয়ে গেল, ওকে? এই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা দেখি গ নম্বরে কি বলছে। দেখো, এবার আমাদের গ নম্বরে বলছে একটি বিক্রয় জাবেদা তৈরি করতে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো ভাই, বিক্রয় জাবেদা আসলে আমরা তৈরি করি ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। তাহলে বিক্রয় জাবেদা আমরা কেন তৈরি করি? বিক্রয় জাবেদা আমরা তৈরি করি ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। তার মানে এটা হচ্ছে আমার বিক্রয় জাবেদা। তাহলে আমরা দেখি এখানে পণ্যদ্রব্য বিক্রয়গুলো আমাদের কি ছিল। নিশি ট্রেডার্স কাপড় বিক্রয়, যশোর কাফি ট্রেডার্স শাড়ি বিক্রয়, রাজশাহীর জেরিন ফ্যাশন প্যান্ট বিক্রয়। তার মানে এখানে প্রত্যেকটা বিক্রয় হচ্ছে আমার ধারে বিক্রয়। কেন প্রত্যেকটা বিক্রয় আমার ধারে বিক্রয় ভাই? এটা আমরা ভালো করে জানি, কারণ হচ্ছে ধারে বিক্রয় হয় যখন শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় হয়। তোমরা যে কোশ্চেনটা করো যে ভাই আমি তাহলে কেমনে বুঝবো যে এটা কি আমার ধারে বিক্রয় না নগদে বিক্রয়, তার মানে এটা হচ্ছে কথা, ধারে বিক্রয় হলে অবশ্যই ওইটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ধরে করতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ধরে যেটা করতে হবে সেটা হচ্ছে ধারে বিক্রয়। কারণ হচ্ছে ধারে ক্রয় হলেও কিন্তু সেম ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ওইটার সাথে যদি আবার নগদ বা ব্যাংক অন্য কোনো কিছু চলে আসে তখন সেটা আর ধারে থাকে না। বাট যখন এভাবে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ধরে কোনো ক্রয় বিক্রয় বলবে সেটা হচ্ছে ধারে ক্রয় বা ধারে বিক্রয়। তাহলে আমরা জানি যে আমাদের এই তিনটাই হচ্ছে ধারে। এখন এই তিনটা নিয়েই আমরা আমাদের বিক্রয় জাবেদা প্রস্তুত করব। তো চলো আমরা একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করা দেখি কিভাবে করতে হয়। দেখো, মনোযোগ দিয়ে শোনো, আমরা আগে এটা দেখি দেন অ্যান্সারে যাব। বিক্রয় জাবেদা তৈরি করতে হলে, বিক্রয় জাবেদা আসলে তৈরি করা হয় চালান থেকে। প্রত্যেকটার এভাবে চালান রেডি হওয়া থাকে, দেন ওরা শুধু ওই টাকাগুলো ওখানে এনে বসায় দেয়। বাট যেহেতু এখানে আমাদের প্রত্যেকটার চালান তৈরি করা নাই, সো আমরা এটা চাইলেই বসায় দিতে পারবো না। আমরা শুধু 12 নম্বরেরটা পারবো, কারণ ওটা নেট বিক্রয়ের টাকাটা আমার কাছে বের করা আছে। এবার আমরা দেখি কুমিল্লার এটা কি করছে। কুমিল্লার এটা আমার 100 × 200, 100 × 200, তার মানে হচ্ছে এটা কত আমার 20,000। এবার এটার উপরে আবার 5% কারবারি বাট্টা আমি পাইছি, তার মানে এই 20,000-এর উপরে আমরা কি করব, 5% বাদ দিব, তার মানে 2,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। তাইলে আমার টোটাল বিক্রয় হচ্ছে 18,000 টাকা, কারণ এখানে আমার কোনো আনুষঙ্গিক খরচ নাই, এখানে আমার কোনো আনুষঙ্গিক এই বিমা খরচ বা প্যাকিং খরচ এগুলো নাই, ওকে? দেন 12 তারিখে আমরা কি করছিলাম, 12 তারিখে এটা দিয়ে আমরা এটা গুণ দিচ্ছি, 3 × 4 = 12, এটা কত হয়েছে 1,20,000। তার থেকে আমরা 10% 12,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এটা 1,08,000। দেন আমরা এই যে আনুষঙ্গিক খরচ ছিল এটা যোগ করে 1,08,400 টাকা আমরা এটা চালানেই পাইছি। এখন হচ্ছে জেরিন ফ্যাশন 1,000 টাকা দরে কত 200টি, তার মানে 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমরা কি করলাম, বিক্রয় করলাম। কারবারি বাট্টা কত পার্সেন্ট, 10% ইন্টু 10%, তার মানে হচ্ছে 20,000। আমরা এটা ছাড় পাইলাম। আবার ওই যে স্বাভাবিক নিয়ম যে আনুষঙ্গিক যদি কোনো খরচ থাকে তাহলে এটা হচ্ছে আমরা পরে যোগ করব, আগে না। কিসে পরে যোগ করব? কারণ কি? কারণ হচ্ছে আনুষঙ্গিক খরচের উপরে কখনো ছাড় পাওয়া যায় না। আমার সম্পর্কটা হচ্ছে এই যে মুহু ফ্যাশনের জন্য এবং এখানে রাজশাহী জেরিন ফ্যাশনের মধ্যে, কিন্তু এই প্যাকিং খরচের জন্য আমার আলাদা কোনো
ছাড় নাই, ছাড় হয় সবসময় পণ্যের ক্রয় মূল্যের উপরে বা বিক্রয় মূল্যের উপরে। এটা তোমাদের বলতে বলতে আমার বিশ্বাস এখন মুখস্থ। তার মানে আমরা টোটাল টাকাটা পেয়ে গেছি। একটা হচ্ছে আমরা পাইছি কত 18,000, একটা পাইছি 1,08,400, আর একটা পাইছি আমরা হচ্ছে 1,82,000। এই হচ্ছে আমাদের তিনটা বিক্রয়। এখন আমরা কি করব, তিনটা বিক্রয় আমরা দেখি তো আমাদের অ্যান্সারে ওরা আসলে কি লিখছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার বিক্রেতার নাম, বিক্রয় জাবেদা, ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে। এবার আসি এটার ছক। এটার ছকটা খুবই চমৎকার। এই ছকটাই সবসময় ফলো করবা, শর্ত থাকুক আর না থাকুক তারপরও শর্তটা দিবা। তোমরা অনেক সময় বলো কি ভাইয়া শর্ত তো সব অঙ্কে থাকে না। আচ্ছা ভাই, শর্ত থাকে না তো তোমার শর্ত দিলে তো কোনো প্রবলেম নাই। একটা মানে খুব চমৎকার একটা কম্বিনেশন আসছে না এই ছকে। দেখো, প্রথমে হচ্ছে আমরা তারিখ লিখছি, দেন ডেবিট হিসাব খাত। কেন ডেবিট হিসাব খাত? এখানে আমরা যাদের নাম লিখছি তারা আমার দেনাদার, আর ধারে বিক্রয় করলে দেনাদার ডেবিট হয়, ধারে বিক্রয় করলে দেনাদার ডেবিট হয়, এর জন্য আমরা ডেবিট হিসাব খাতগুলো লিখছি। শর্ত, চালান নং, সূত্র। শর্ত বলা আছে, চালান নং বলা আছে, আমরা প্রত্যেকটা বসাইছি, সূত্রে এভাবে টিক চিহ্ন দিয়ে দেয়, বাস। দেন আমরা এই যে ডেবিট ক্রেডিটটা লিখছি, ধারে বিক্রয়ের যে ডেবিট ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেন হচ্ছে এই যে দেখো, আমরা হচ্ছে এখানে, সরি আমি ওখানে আগে 18,000 বলছি, এটা 19,000। 19,000 আমরা এখানে বসাই ফেললাম, আমরা 19,000 এখানে বসাই ফেললাম বাট্টা বাদ দিয়ে, একদম নিট টাকাটা। দেন এইটা হচ্ছে আমরা বাট্টা বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ যোগ করে নিট টাকা বসাইছি, এবং আমরা হচ্ছে জেরিনেরও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে 1 লাখ, মানে কারবারি বাট্টা বাদ দিয়ে 1,80,000 আসছে। দেন আমরা আনুষঙ্গিক খরচ 2,000 যোগ করে আমরা হচ্ছে বসাই ফেলছি। আমরা কত বসাইছি? টোটাল আমার আসছে হচ্ছে 3,09,400 টাকা। এইটা হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা, বা এইটা হচ্ছে আমার একটা ধারে বিক্রয়ের জাবেদা, যেখানে আমি পারফেক্টলি আমার ধারে লেনদেনগুলা এন্ট্রি করে তোমাদের দেখাই দিছি। মনে থাকবে সবার? সেমভাবেই আমরা ক্রয় জাবেদাটা করি, সেমভাবেই আমরা ক্রয় জাবেদাটা করি। সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখিও। এবং এই যে হিসাব খাতটা লিখতে কখনো ভুল করিও না। জাস্ট কি করবা, জাবেদা করবা যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে যেহেতু আমি দেনাদারের নাম লিখি, তাহলে এখানে হবে ডেবিট হিসাব খাত। আবার ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো যেহেতু এখানে আমরা ক্রয় জাবেদার সময় পাওনাদারের নাম লিখবো, তার জন্য হবে ক্রেডিট হিসাব খাত। এই হচ্ছে তোমার বিক্রয় জাবেদা, এবং এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এটা তৈরি করে কে? বিক্রেতা তৈরি করে। এই বিষয়গুলো খেয়াল রাখবা। চমৎকারভাবে এই অঙ্কগুলো আসলে সবার আগে দিয়ে 10 মার্ক, টোটাল হচ্ছে 4 মার্ক এবং ওভারঅল 10 মার্ক তোমরা হচ্ছে নিশ্চিত করে ফেলবা। সো আমরা হচ্ছে যশোর বোর্ড 2025টা সলিউশন করে ফেললাম। আমার বিশ্বাস আমার ভাই বোনরা এটা যথেষ্ট ভালো পরিমাণে বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো ইস্যুস থাকে তোমরা অবশ্যই এটা শেয়ার করতে পারো। বাট আমার বিশ্বাস যে এরপরে আর তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ এখানে আনুষঙ্গিক খরচ কি এটা আমি বুঝাইছি, চালান কি সেটার আমি সংজ্ঞা সহ বুঝাইছি, দেন হচ্ছে বিক্রয় জাবেদা। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা চমৎকারভাবে শিখতে থাকো এবং নিজেকে ঠকায়ও না। আমি বারবার করে এই কথাগুলো তোমাদের বলি, কারণ দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ হচ্ছে সেই যে হচ্ছে নিজেকে ঠকায়। ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আমি আমার এই ক্লাসটা এখন এখানে শেষ করতেছি। তোমাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে বোর্ড ভিত্তিক যে প্রশ্নোত্তর পর্ব চলতেছে সেখানে, এবং তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে গিয়ে আজকে এখন সলিউশন করব, সেটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর আরেকটা অঙ্ক, এবং এটা চমৎকার একটা অঙ্ক। আমার বিশ্বাস যে তোমাদের অঙ্কটা পছন্দ হবে। সো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে এভাবে বোর্ডগুলো সলিউশন করে তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমরা চলো প্র্যাকটিস শুরু করি। যত দ্রুত সম্ভব আমরা অঙ্কটা একদম পিন পয়েন্ট সহকারে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর অঙ্ক। সর্বপ্রথম হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে কোশ্চেনটা আগে ভালো করে পড়ব। প্রথম হচ্ছে কোশ্চেনটা আমরা পড়ে নেই। কি বলছে? নেহা ট্রেডার্স 2023 সালের, নেহা ট্রেডার্স 2023 সালের মার্চে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। মার্চের 1 তারিখে ছিল তাদের অগ্রিম বেতন, মার্চের 10 তারিখে ছিল 10% বাট্টায় রবিনের নিকট হতে 40,000 টাকার পণ্য ক্রয়, চালান নং ছিল হচ্ছে 1,50,000, অনাদায়ী ভাড়া ছিল 7,000। তারপরে মার্চের 16 তারিখে ছিল হচ্ছে 80,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে অমিয়র নিকট হতে 77,000 টাকা প্রাপ্তি। 80,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে অমিয়র নিকট হতে 77,000 টাকা প্রাপ্তি। 20% বাট্টায় 30,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো, এবং 5% বাট্টায় হচ্ছে আয়ননের নিকট হতে পণ্য ক্রয় করা হলো। তো এখান থেকে আমাদের নগদ বাট্টা করতে বলছে, নগদ বাট্টা করতে বলছে। ওকে, আমরা একটু ভালো করে শুনি।
নগদ বাট্টা আর কারবারি বাট্টার মধ্যে যে ডিফারেন্সটা আমি প্রত্যেকটা অঙ্কে তোমাদের বলি, অনেক সময় প্রয়োজন থাকলেও বলি, না থাকলেও বলি, বাট এখন মনোযোগ দিয়ে শোনো। কারবারি বাট্টা হচ্ছে পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় করার সময় ওই পণ্যদ্রব্যের মূল্যের উপর থেকে ডিরেক্ট বাদ দেওয়া হয়, সিম্পল। অ্যাকাউন্টিংয়ে কারবারি বাট্টার আসলে বিশেষ কোনো ইম্প্যাক্ট নাই, ও ইম্প্যাক্টফুল, ও হচ্ছে নামে থাকে, ওকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কী করা হয়? নগদ বাট্টা হচ্ছে যখন টাকা আদান প্রদান করা হয়, নগদ বাট্টা হচ্ছে যখন টাকা আদান প্রদান করা হয়, সেই আদান প্রদান করার সময় নগদ বাট্টা ইনক্লুড করতে হয় বা বাদ দিতে হয়। নগদ বাট্টা হচ্ছে নগদেই সাধারণত হয়, তার মানে দেনা পরিশোধ অথবা পাওনা আদায়ের সময় আমরা যে ছাড়টা দেই সেটা হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের ক নম্বর অ্যান্সার সলিউশন করে যাই, দেখি আসলে কি বলছে। এই যে 10% বাট্টায় রবিনের নিকট হতে 4000 টাকার পণ্য ক্রয়, এইটা হচ্ছে আমার কারবারি বাট্টা। এটা কি? কারবারি বাট্টা, কারণ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় আমরা এই বাট্টাটা পাইছি। এবং এখানে বলছে রবিনের নিকট থেকে বিক্রয়, এটা হচ্ছে ধারে, কারণ শুধুমাত্র ব্যক্তির নাম উল্লেখ থাকলে সেটাকে আমরা সবসময়, বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে আমরা এটাকে ধারে পণ্য ক্রয় বিক্রয় হিসেবে ধরি। ঠিক আছে, এবার আসো মার্চ 16-তে যেটা আছে 80,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে, মানে এটা 100% নিষ্পত্তি হয়ে গেছে, এরপরে আর কোনো দাবি থাকবে না। এটা 100% নিষ্পত্তি হয়ে গেছে, এরপর আর কোনো দাবি থাকবে না। পূর্ণ নিষ্পত্তিতে অমিয়র নিকট হতে 77,000 টাকা প্রাপ্তি। তার মানে এখানে আমি তার সাথে শর্ত করছি যে ভাই আমি তোমার কাছে 80,000 টাকা পাই, এই 80,000 পরিবর্তে আমাকে তুমি 77,000 টাকা দিয়ে দাও, বাকি 3,000 টাকা আর তোমাকে আমার দেওয়ার দরকার নাই। পূর্ণ নিষ্পত্তি, পুরোটা একদম নিষ্পত্তি করে ফেলছি, এইটাকে বলে হচ্ছে নগদ বাট্টা। তার মানে তোমাদের আমি একদম ক্লারিফাই করে দিচ্ছি ভাই, দেখো পণ্যদ্রব্য আদান প্রদান করার সময়, কেনা বেচা করার সময় যেটা হয় সেটা কারবারি বাট্টা, এটার কোনো আসলে ইম্প্যাক্ট নাই রেয়া মিলে বা যে কোনো অঙ্কে বা অ্যাকাউন্টিংয়ে স্বাভাবিকভাবে। আর এরপর হচ্ছে নগদ বাট্টা, যখন আমরা কোনো দেনা পাওনা নিষ্পত্তি করি বেসিক্যালি, তখন হচ্ছে আমাদের এই বাট্টাটা তৈরি হয়, এবং এইটা হচ্ছে নগদ বাট্টা, এবং এটা আমরা ডিরেক্ট ইম্প্যাক্ট দেখতে পারি। তার মানে এখানে আমরা 3,000 টাকা একটা বাট্টা পাইছি। এরপরে বলছে 20% বাট্টায় 30,000 টাকা, 20% বাট্টায় 30,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। 20% বাট্টায় 30,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। তার মানে এইখানে যে 30,000 টাকা আছে, এইটার উপরে আমার 20% বাট্টা পাওয়া যাবে। এই যে আমাকে বলছে নিষ্পত্তি করা হলো, পূর্ণ নিষ্পত্তি দেনার, পূর্ণ নিষ্পত্তি মানে এরপর আর কারো কোনো দাবি থাকবে না, কোনো পক্ষ কোনো দাবি করবে না। তার মানে এই যে 30,000 টাকা আছে, এইটার 20% হচ্ছে কত ভাই? তাহলে 30,000, 10% হচ্ছে 6,000, 20% হচ্ছে 10% হচ্ছে 3,000, 20% 6,000। তার মানে এখানে আমরা এই যে 24,000 টাকা এইটা আমরা পাবো, আর এখানে বাট্টা হচ্ছে আমাদের 6,000, আর এটা হচ্ছে একটা নগদ বাট্টা। এরপরে বলছে 5% বাট্টায় আয়মানের কাছে পণ্য ক্রয়। তো ভাই এই যে 5% বাট্টা আর এই যে 10%, এটা হচ্ছে আমার কারবারি বাট্টা। সো এই কারবারি বাট্টা আমরা ইনক্লুড করব না। তাহলে আমরা একটু দেখে আসি, এখানে যেহেতু আমাদের নগদ বাট্টার পরিমাণ বলছে, আমরা আমাদের একটু অ্যান্সারটা দেখে আসি, অ্যান্সারে কি আছে। এই যে দেখো অ্যান্সার সুন্দর করে বলা আছে, সুন্দর করে বলা আছে যে আমাদের বাট্টার পরিমাণ কত, 3,000 এবং 6,000 সব মিলিয়ে 9,000 টাকা। ওকে, এখন আমরা আসি খ নম্বরে। খ নম্বরে আমাদের বলছে একটি ক্রয় জাবেদা তৈরি করতে। দেখো ভাই, ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে সেটাকে আমরা আসলে ক্রয় জাবেদা বলি। ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে সেটা আমরা ক্রয় জাবেদা করি এবং ক্রয় জাবেদা ইনক্লুড করি। নগদে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে আমরা সাধারণত সেটাকে সাধারণ জাবেদার মধ্যে বসায় ফেলি। বাট এই যে বিশেষ জাবেদা যেটা আমরা করি, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি, এই জাবেদাগুলো সেখানে প্রত্যেকটার আলাদা ইম্প্যাক্ট আছে বলেই আমরা ওটা ইনক্লুড করি। যেমন হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয়ের জন্য আমরা যে এখন জাবেদাটা করব সেটা হচ্ছে ক্রয় জাবেদা। মনে থাকবে সবসময়, এটা মনে রাখে, এটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। ওকে, তাহলে আমরা আগে দেখি এখানে ধারে ক্রয় কোনটা কোনটা আছে। এই যে 10% বাট্টা রবিনের কাছ থেকে ধারে ক্রয়, এই যে 5% বাট্টায় আরমানের কাছ থেকে হচ্ছে ক্রয়,
আইমানের কাছ থেকে ক্রয় করছি 5% বাট্টায়। আমি তোমাদের সবসময় বলছি শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলে ক্রয় বিক্রয় থাকলে সেটা কখনো ইনক্লুড হবে না। শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম ধরে ক্রয় বিক্রয় থাকে সেটা কখনো ইনক্লুড হবে না। কারণ কি, সেটা হচ্ছে তোমার বেসিকলি কি হয়, ধারে হয়, ওইটার মধ্যে নগদ বা ব্যাংক কোনো কিছু ইনক্লুড সাধারণত করে না। তার মানে হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় মানে হচ্ছে আমার একটা নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে থাকতে হয়। ওকে, মন থাকবে সবার? গুড, তাহলে আমরা শুরু করি। এবার একটা ক্রয় জাবেদা আমরা শুরু করি। আমরা জানি যে ক্রয় জাবেদার ছকটা বিক্রয় জাবেদার মতোই করা হয়। তো আমরা হচ্ছে যাই দেখি আমাদের অ্যান্সারটা। এই হচ্ছে আমাদের একটা ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কে তৈরি করে? দেখো, ক্রয় জাবেদা কে তৈরি করে এখান থেকে দেখে আসো। ক্রয় জাবেদা কে তৈরি করছে? যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানই তৈরি করছে। দেখছো, কে তৈরি করছে? যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানই তৈরি করছে। কারণ এগুলো ক্রয় করছে কে? নেহা ট্রেডার্স। এগুলো ক্রয় করছে কে? নেহা ট্রেডার্স। এর জন্য এটা নেহা ট্রেডার্সই করছে। ইউ গট মাই পয়েন্ট? আবার এই নেহা ট্রেডার্স যখন বিক্রয় করবে তখন সে বিক্রয় জাবেদা করবে। তার মানে এখানে ওর ভূমিকা কি, সে অনুসারে সেই কাজটা করে। ওকে, এবার আমরা যাই। প্রথমে আমরা হচ্ছে নেহা ট্রেডার্সের নাম এবং আমাদের টাইটেল যেটা আমরা সেটা লিখতাম। এবার আসি আমরা কিভাবে টাকাটা বের করব। দেখো, পণ্য ক্রয় করছিলাম প্রথমে কত? 40,000। সো এইটার উপরে 10% বাট্টা যেটা রবিনের কাছ থেকে 4,000 বাদ দিলে হয়েছে 36,000। এখানে কোনো আমার আনুষঙ্গিক অন্যান্য কোনো খরচ আছে? এখানে প্যাকিং খরচ, বিমা খরচ এগুলো আছে? নাই। তার মানে ওগুলো যোগ করার কিছু নাই, ডিরেক্ট আমরা 36,000 বসাইছি। আয়মানের কাছ থেকে পণ্য ক্রয় কত? 60,000। কারবারি বাট্টা কত? 5%, 3,000 বাদ হচ্ছে কত? 57,000। এইখানে কি কোনো আনুষঙ্গিক খরচ আছে? নাই। আনুষঙ্গিক খরচ নাই, তার মানে যেটা আছে সেটাই বসাবো। আর যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো তাহলে আমরা এই কারবারি বাট্টার পরে ওটা যোগ করতাম। এখানেও কারবারি বাট্টার পরে ওটা যোগ করতাম, কারণ আনুষঙ্গিক খরচের উপরে কোনো কারবারি বাট্টা পাওয়া যায় না। দেন আমরা এটা যোগ করে ফেললাম। তাহলে আমাদের এটা ছকটা কি হয় আমরা একটু দেখে আসি। প্রথম হয় তারিখ, তারপর হয় ক্রেডিট হিসাব খাত। কারণ কি, এই যে আমার এরা হচ্ছে আমার পাওনাদার, পাওনাদারের নাম। তো পাওনাদার কি হয়? ক্রেডিট হয়। শর্ত, তারপর হচ্ছে আমার চালান নম্বর, সূত্র, এবং এইখানে হচ্ছে জাবেদাটা ধারে ক্রয়ের, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে পাওনাদার ক্রেডিট এটাই এখানে লিখছে। ঠিক আছে, ডান। আমাদের একটা পারফেক্ট ক্রয় জাবেদা করা শেষ। এবার আমরা যাব হচ্ছে গ নম্বরে। অন্যান্য যে আমাদের লেনদেনগুলো ছিল সেগুলোর জাবেদা করতে বলছে। তো আমরা হচ্ছে এবার সেই কোশ্চেনগুলোর আমরা জাবেদা করব। ঠিক আছে, দেখো ক্রয় জাবেদা বাদে যে আমাদের লেনদেনগুলো ছিল, তাহলে ক্রয় জাবেদা বাদে প্রথমে আমাদের একটা লেনদেন ছিল অগ্রিম বেতন দেওয়া হলো। অগ্রিম বেতন, ঠিক আছে। সবার আগে হচ্ছে এটা দেখো, বেতন হচ্ছে আমার একটা ব্যয়। ব্যয় যখন অগ্রিম হয়, ওইটা হয়ে যায় সম্পদ। এভাবে ওটা হয়ে যায় সম্পদ। তোমাদের এভাবে রুলস আমার লিখে দেয়া আছে আগের অধ্যায়গুলোতে, তোমরা দেখবা এই অধ্যায়গুলোতে আমি এগুলোর সূত্র তোমাদের লিখে দিয়েছি, বা এইটারই যখন আগের অঙ্ক করছি তখন তোমাদের লিখে দিয়েছি। এটা রেয়ামিল করার সময় এটা তোমরা পাবা যে আমি এভাবে সূত্রগুলো লিখে দিচ্ছি। বেতন হচ্ছে একটা ব্যয়, ব্যয় ডেবিট। আর ব্যয় যখন অগ্রিম হয় তাহলে সেটা হয় সম্পদ। আবার এটাকে যদি আমি অন্য কিছু দিয়ে আয় ধরি, আয়, এটা হচ্ছে আমার আয়। অগ্রিম যদি হয় তাহলে সেটা হয়ে যায় আমার দায়। যেমন ধরো এখানে আমরা লিখতে পারতাম বিক্রয়, অথবা বিক্রয় না লিখে আমরা এটাকে লিখতে পারতাম কমিশন প্রাপ্তি। এই টাইপের যে আয়গুলো আমাদের থাকে। তো মনোযোগ দিয়ে একটু শোনো, আবার তোমাদের জন্য ধীরে ধীরে আমি বলি, এটার বেসিকটা বোঝানোর জন্য, কারণ এগুলো পাইলে তোমরা কনফিউজড হয়ে যাও এর জন্য। বেতন ব্যয়, ব্যয় অগ্রিম যেহেতু এটা, তাহলে এটা সম্পদ, আর এটা হয় ডেবিট। সম্পদও ডেবিট হবে, ব্যয়ও ডেবিট হবে, এটা আমরা জানি। আয়, কমিশন প্রাপ্তি, আয় অগ্রিম, আয় ক্রেডিট। আয় অগ্রিম এটা আমার জন্য একটা দায়, কারণ কি আমি আগে ভোগ করে ফেলছি, তাহলে এটা হচ্ছে আমার ক্রেডিট। তাহলে সম্পদ হলে ডেবিট আর দায় হলে ক্রেডিট। তার মানে ব্যয় অগ্রিম হচ্ছে একটা সম্পদ আর আয় অগ্রিম হচ্ছে একটা দায়। এইটুকু মনে রাখো, এর বাইরে বাড়তি কোনো কথা বলার দরকার নেই। এখন আমরা এটা ডেবিট ক্রেডিট করব। তাহলে এটার জাবেদা যেটা আমরা করব, জাবেদা কি? অগ্রিম বেতন ডেবিট, অগ্রিম বেতন ডেবিট
নগদান হিসাব ক্রেডিট। এটা আমি সরি, এটা আসলে বাংলায় লিখে দিচ্ছি ক্রেডিট। দেখো আমি তোমাদের জন্য আরেকটু এক্সপ্লেন দিই, এইটা শেখাটা জরুরি। তার মানে একবার হচ্ছে এ বৃদ্ধি, যদি আমরা দুতরফা দাখিল পদ্ধতিতে যাই এটা হচ্ছে এ হ্রাস, গট ইট। বাট জাবেদায় তো আসলে আমরা এভাবে লিখি না, জাবেদা আমরা এখানে কারণ লিখে দেই যে অগ্রিম বেতন দেয়া হলো, ঠিক আছে, বেতন দেওয়া হলো, এই হচ্ছে কাজ। ওকে, গট ইট, গেল। তার মানে ক্রয় জাবেদা যেটা ছিল সেটা তো আমরা করবো না, এটা করা শেষ, এটা করবো না। এবার বলছে এইটা চমৎকার একটা বিষয়, মনোযোগ দিয়ে শোনো ভাই। অনাদায়ী, আদায় হয় নাই। অনাদায়ী মানে কি? আদায় হয়নি। অনাদায়ী মানে কি? আদায় হয়নি। ভাড়া কত টাকা? 7,000 টাকা। এটা বেসিক্যালি আসলে উপভাড়া হওয়া উচিত, উপভাড়া হওয়া উচিত। কারণ কি, সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠানও তাদের বাড়তি জায়গাটুকু তারা ভাড়া দিয়ে রাখে। আচ্ছা, অত কিছু আমার চিন্তা করার দরকার নাই, যেহেতু অনাদায়ী তার মানে আদায় হয়নি। কি আদায় হয়নি? আয় আদায় হয়নি। যেহেতু আমার একটা আয় আদায় হয় নাই, আর মনে রাখো এভাবে যদি অনাদায়ী বলা থাকে সেটা অবশ্যই মনে করবা এটা আয়ই হয়। আসলে অনাদায়ী শব্দটা আয়ের সাথেই সবচেয়ে বেশি ভালো যায়, ঠিক আছে। তাহলে আদায় হয় নাই, কি হয় নাই? আয় আদায় হয় নাই, তার মানে এটা হচ্ছে একটা আয়। আয় হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, ক্রেডিট। আর এটা হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় যেহেতু আদায় হয় নাই, বকেয়া আয় হচ্ছে ডেবিট। কারণ বকেয়া আয় হচ্ছে আমার জন্য একটা সম্পদ, বকেয়া আয় হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট। এটা মনে রাখো, বকেয়া আয় হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, তাহলে এটা হচ্ছে ডেবিট হবে, ঠিক আছে। মনোযোগ দিয়ে শোনো নাও, এই এক্সপ্লেনেশনগুলো এত ভেঙে ভেঙে করাচ্ছি, ভুল করো না, বারবার করে প্র্যাকটিস করে এটা করে ফেলো। তাহলে এটার জাবেদাটা কি হবে? এটার জাবেদাটা তাহলে কি হবে? এটার জাবেদাটা হবে অনাদায়ী ভাড়া হিসাব ডেবিট, আর হচ্ছে ভাড়া আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। এই হচ্ছে তোমার জাবেদা। এখানে কি লিখতে হবে? ভাড়া অনাদায়ী রয়েছে, ভাড়া অনাদায়ী রয়েছে, ঠিক আছে না? ঠিক নাই? ওকে, ডান। এবার আমরা আসবো আমাদের এখানে 16 নম্বরে। এবার আমরা আসবো আমাদের এখানে 16 নম্বরে। ওকে, দেখো, ওকে, এইখানে যে অ্যান্সারটা দেয়া আছে, দেখো এইটা নিয়ে ওরা এটাকে ব্যয় ধরে করছে। বাট এই যে অনাদায়ী যে কথাটা আছে, এটা সাধারণত আয়ের কাছে সবচেয়ে বেশি যায়, আয়ের সাথে সবচেয়ে বেশি যায়। বাট ওরা এটাকে ব্যয় হিসাবে করছে অ্যান্সারটা। সো ব্যয় হিসাবে হলে ব্যয় একটা ডেবিট আমার বাড়ছে, আর এই ব্যয়টা আমি দেই নাই, তার মানে এটা হচ্ছে ক্রেডিট। তোমরা দুইটাই শিখে রাখো। আসলে অনাদায়ী শব্দটা, অনাদায়ী ভাড়াটা সবসময় হচ্ছে তোমার এটা ইয়ার সাথেই সবচেয়ে বেশি যায়, আয়ের সাথে। অনাদায়ী যেটা আমি আদায় করতে পারি নাই, তার মানে আদায় করতে পারি নাই কি? আয় আমি আদায় করতে পারি নাই, ঠিক আছে, গেল। এরপরে 16 তারিখের যে আমাদের এন্ট্রিটা ছিল, 16 তারিখের যে আমাদের এন্ট্রিটা ছিল, কি ছিল? 16 তারিখের এন্ট্রিতে আমাদের এটা কি ছিল? 80,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে অমেয়র কাছ থেকে আমি 77,000 টাকা পাইছি। তাহলে পাই নাই কত? 3,000। এইটা কি? এটা হচ্ছে বাট্টা। এটা হচ্ছে আমার একটা বাট্টা। কি বাট্টা? এটা হচ্ছে নগদ বাট্টা। এটা হচ্ছে আমার নগদ বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা, মনে থাকবে? ওকে, এই নগদ বাট্টার ইম্প্যাক্ট আছে জাবেদায়, এবং এই নগদ বাট্টা জাবেদায় ইনক্লুড হয়। এটা ডেবিট ক্রেডিট দিতে হয়, বাট কারবারি বাট্টার কখনো কিন্তু কোনো ডেবিট ক্রেডিট হয় না, ঠিক আছে। তাহলে প্রথম দেখি আমরা পাইছি কত? 77,000। তাহলে নগদান হিসাব ডেবিট কত? 77,000। ডান, ওকে। এবার আসি, এই যে বাট্টা যেটা আমরা দিছি, এইটা আমাদের জন্য কি ডেবিট না ক্রেডিট? বাট্টা যেটা আমরা দিছি এটা আমাদের জন্য কি ডেবিট না ক্রেডিট? এইটা হচ্ছে আমাদের ডেবিট। কারণ কি ভাই? এটা আমরা তাকে ছাড় দিচ্ছি, তার মানে এটা আমার একটা ব্যয় হয়েছে। তার জন্য আমরা এখানে লিখব প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা কত? 3,000 ডেবিট। প্রদত্ত বাট্টা হচ্ছে ডেবিট 3,000। ওকে, এরপরে হচ্ছে আমার যে এই যে দেনাদার ছিল 80,000 টাকার অমিয়, আমরা এখানে লিখব অমিয়র কাছে এখন আর আমরা কোনো টাকা পাবো না, আমরা লিখব দেনাদার। ব্রেকেট দিয়ে আমরা লিখতে পারি
অমি ও, এটা আরো সুন্দর হয়, ক্রেডিট। তার মানে ৮০,০০০। দেখো আমার মিলে গেছে ডেবিট ক্রেডিট। তার মানে হচ্ছে যখন আমরা কি করব লক্ষ্মী ভাই, যখন আমরা কোনো ছাড় দিয়ে টাকা আনবো, তো টাকাটা আমার বাড়ছে, ডেবিট, আমি তাকে ছাড় দিছি, বাট্টা দিছি, এটা নগদ বাট্টা, এটাও হচ্ছে ডেবিট, এটা প্রদত্ত বাট্টা, আর ওভারঅল আমার দেনাদার যেটা কমে গেল, দুইটা মিলে সেটা হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে আমার জাবেদা, এটা গেল। এরপরেরটা যেটা আছে এইটাও সেম, দেখো পূর্ণ নিষ্পত্তি করা হলো, ঠিক আছে। কি বলছে এটা, 20% বাট্টায় 20% বাট্টায় 20% বাট্টায় 30,000 টাকা পূর্ণ নিষ্পত্তি করা হলো, ঠিক আছে। এবার আমরা আসি কাহিনী কি হয়েছে। এই যে একটা শব্দ এখানে আছে, মনোযোগ দিয়ে শোনো, দেনা। আমি এটা সবসময় বলি, এইসব শব্দগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবা। এইটা মানে হচ্ছে পাওনাদার। শুধু দেনা যখন বলা থাকে সেটা হচ্ছে পাওনাদার, আর যখন শুধু পাওনা বলা থাকে তখন সেটা হচ্ছে দেনাদার। এইগুলা খুঁটিনাটি বিষয় দিয়ে তোমাদের কনফিউজ করে ফেলবে, এটা খেয়াল করো। তার মানে আমরা 30,000 টাকা কি করছি, এবার নিষ্পত্তি করছি কার সাথে, পাওনাদারের সাথে। কত পার্সেন্ট বাট্টায়, 20% বাট্টায়। তার মানে এবার আমরা বাট্টা পাইছি। আচ্ছা দেখো, তাহলে আমার পাওনাদার কমে গেল, পাওনাদার এখন আর আমার কাছে কোনো টাকা পায় না, যেহেতু আমি ওর সাথে নিষ্পত্তি করে ফেলছি। পাওনাদার হিসাব ডেবিট। কারণ কি, পাওনাদার হিসাব ডেবিট কেন, কারণ হচ্ছে আমার দায় কমে গেল, যেহেতু আমি পরিশোধ করছি। এই যে আমার এল মাইনাস হয়েছে। এবার আসি, বাট্টাটা কি কে পাইছে, বাট্টাটা পাইছে কে, আমরা পাইছি। বাট্টাটা কে পাইছে, আমরা পাইছি। তার মানে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তার মানে এটা একটা কিন্তু নগদ বাট্টা, নগদ প্রাপ্ত বাট্টা। নগদ কি বাট্টা, প্রাপ্ত বাট্টা। কত টাকা, যেহেতু এটা 20%, তার মানে 6,000 টাকা আমরা পাইছি ছাড়। এটা আমার একটা আয়। তাহলে তাকে আমার দেয়া লাগতেছে কত, তাকে আমার দেয়া লাগতেছে 24,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট। তার মানে তাকে আমরা 24,000 টাকা দিচ্ছি। দেখো একটু মিলাই, এখানে আমার এটা কি হয়েছে, আর বাড়ছে, এখানে আবার কি হয়েছে, এ কমছে। ডেবিট ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে এইটা, ঠিক আছে। এবার আসো, বাট জাবেদায় তো আমরা এভাবে লিখি না, আমরা লিখবো যে বাট্টায় পূর্ণ নিষ্পত্তি করা হলো, বাট্টায় দেনা পূর্ণ নিষ্পত্তি করা হলো। কারণটা আমরা আমাদের মনের মতো গুছাই লিখে দিব। কারণের কিন্তু নির্দিষ্ট মাত্র কোনো ছক নাই, কারণের কিন্তু নির্দিষ্ট কোনো প্রসিডিউর নাই যেটা তোমাকে ওই প্রসিডিউরে লিখতে হবে। তুমি তোমার মতো গুছায় সংক্ষেপে লিখে দিবা, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য এটা আমি আরেকবার বুঝাচ্ছি। আমার কাছে টাকা পাইতো, দেনা মানে হচ্ছে পাওনাদার, 30,000 পাইতো, তার সাথে আমার সমঝোতা হয়ে গেছে 20% বাট্টায়, তো আমার পাওনাদারটা কমে গেল, পাওনাদার হিসাব ডেবিট 30,000। তাহলে আমার কত, 20% আমি বাট্টা পাইছি, তাহলে 20% কত, 6,000। তার মানে এই হচ্ছে আমার 6,000 20% ছাড় 30,000-এর। এটা আমার প্রাপ্ত বাট্টা, এটা আমার আয়, এর জন্য ক্রেডিট। দেন আমি তাকে যে পরিশোধ করছি, কত পরিশোধ করছি, আমি তাকে তাহলে 30,000 থেকে 6,000 ছাড় পাওয়ার পরে 24,000 পরিশোধ করছি নগদ টাকা। এটা হচ্ছে আমার একটা অ্যাসেট কমছে, এর জন্য আমার ক্রেডিট। আমি তোমাদের এটাগুলো ভেঙে ভেঙে কেন বলি, যেন তোমরা হচ্ছে ডেবিট ক্রেডিটটা না হারাইয়ে ফেলো। কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হইলো, এইটা যেন তুমি না মানে বুঝো। অ্যাটলিস্ট তোমাকে আমার জাস্ট জাবেদা করার উদ্দেশ্য না ভাই, জাবেদাটা করাই দিলে তো আমি তোমাকে অ্যান্সারের মতো করে জাবেদাটা করাই দিতে পারি, বাট আমি তোমাকে বেসিক নিয়ে আলোচনা করি, এভাবে শিখে নাও ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এখানে আমরা প্রথমে নগদ বাট্টার পরিমাণ বের করছি, একটা ক্রয় জাবেদা চমৎকারভাবে করছি। দেন আমরা ক্রয় জাবেদার বাদে অবশিষ্ট যে লেনদেন ছিল সেগুলো আমরা কি করলাম, সেগুলো আমরা জাবেদা করলাম। এই যে তোমরা একটু দেখো, আমরা জাবেদা করে ফেলছি, প্রত্যেকটা এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি, এটা ডাবল এক্সপ্লেনেশন দিয়েছে। এবং এটা হচ্ছে তোমার, এটা ছিল আমার প্রদত্ত বাট্টা, এটা ছিল প্রাপ্ত বাট্টা। কারণ কি, দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকা পাই তখন হয় প্রদত্ত বাট্টা, পাওনাদারের কাছ থেকে যখন টাকা পরিশোধ করি তখন হয় প্রাপ্ত বাট্টা। কারণ পাওনাদারকে দেওয়ার সময় আমরা টাকা ছাড় পাই, আর দেনাদারের কাছ থেকে টাকা আনার সময় আমাদের ছাড় দেওয়া লাগে। আমার বিশ্বাস তোমরা এই অঙ্কটা চমৎকারভাবে করবা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা লিখে রাখো, যশোর বোর্ড 2025-এর এই অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। সো আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবা। এবং আজকের জন্য আমি হচ্ছে গিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। এবং আরেকটা কথা হচ্ছে ভাই, বারবার করে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, নিজেকে ঠকানো যাবে না। জীবন একটাই, এটাকে
গেম হইতে দেওয়া যাবে না, এটাকে আসলে প্রপার ওয়েতে গড়ে তুলতে হবে, ঠিক আছে? জীবন একটা লটারি না, জাস্ট জীবনটা নিজের মতো করে গড়তে হয়, নিজের কাজে কখনো ফাঁকি দিও না, নিজের মতো করে নিজেকে তৈরি করো। ইনশাল্লাহ ইন দ্য ডে তোমার লাইফটা তুমিই ভোগ করবা। আমরা জাস্ট কিছু কথা দিয়ে তোমাদের হচ্ছে সাজেশন দিতে পারি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।